সভায় গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করল জামাত, হারাবেন সংসদ সদস্য পদও। 14,500 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন একনেকে, বাস্তবায়নের সময় ও খরচ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ, সংকট তীব্র, জ্বালানি সরবরাহ বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, জানাবো পুরো খবর। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামাতে ইসলামী। সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দলটির নির্বাচন কমিশনকেও বিষয়টি অবহিত করবে তারা। দলটির অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, যে কোনো নৈতিক স্খলনের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে জামাত। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, দলীয়ভাবে জামাতের কাছে থেকে নোটিশ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। সাতক্ষীরা 4 আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক মাধ্যমেই এই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী। ওই নারী ও তার পিতাও একই ধরনের ভিডিও বার্তা দেন। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। এমন প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে দলীয় তদন্তে নামে জামায়াতে ইসলামী। বুধবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তদন্তে প্রতিবেদন পর্যালোচনা করে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, কোনো ধরনের নৈতিক স্খলনকে বরদাস্ত করবে না জামায়াত। তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে নৈতিক পদস্থলে জড়িত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। যারা প্রতীয়মান হয় দলের মধ্যে ব্যক্তি নয়, সেটা জামাত প্রমাণ করেছে। আদর্শ নৈতিকতার প্রশ্নে জামাত সবসময় অপসীম ছিল। দলীয় সিদ্ধান্তের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার কথা জানিয়েছে জামায়াত। এতে গাজী নজরুল ইসলাম হারাতে পারে সংসদ সদস্য পদও। চিঠি হাতে পেলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ। উনি তো রিজাইন করেন, এখন ওনার যে বাতিল করছে এটা রিজাইন হিসাবে গণ্য হবে কিনা, হতে পারে একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আসুক, চিঠি আসুক, আমরা চিন্তা ভাবনা করব। এখন আপনারা পর্যালোচনা করবে, এখন কোনো উত্তর দেব না। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। 3টি নতুন প্রকল্প সহ 8 প্রকল্পে 14,041 কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ সময় দীর্ঘসূত্রিতা থেকে বেরিয়ে আসা সহ খরচ কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইফতেখার রেজার রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের ষষ্ঠ এবং চলতি অর্থ বছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এই সভা। পরে তথ্য অধিদপ্তরে সভার বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। জানান, মোট 9টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। 80% কাজ শেষ হলেও ডলারের দাম সমন্বয় সহ আরও কিছু কারণে আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ ব্যয় বেড়েছে। ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। তো সেই অঙ্গ সংযোজনের ফলে খরচের একটা বৃদ্ধি আছে। আর কিছু ইউটিলিটি লাইন মানে স্থানান্তরের যেটা মূল ডিপিপিতে সেখানে ছিল না, যার ফলে ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের চলমান ধারাকে সবসময়ই পর্যবেক্ষণ করছে সরকার। দীর্ঘসূত্রিতার পেছনে এই যে দীর্ঘদিন ধরে
যে চর্চা চলছে এবং দায়িত্বহীনতার জায়গা চলছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের জায়গা চলছে, জবাবদিহিহীন একটা অবস্থা চলছে, সেইটার ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এইগুলোর ক্ষেত্রে সাধারণভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অবজারভেশনগুলো আছে। প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো কি, সেটা সমাধানের সুপারিশ এবং তদনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা। একটা বড় সমস্যার জায়গা হচ্ছে পিডি নিয়োগ, সেই পিডি নিয়োগের নীতিমালা তৈরি করা এবং পিডিদের যথাযথ প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ইনস্টিটিউট, কোর্স মডিউল, এই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে তৈরি করে প্রায় সম্পন্ন করে এনেছি। জুনায়েদ সাকি বলেন, খুলনার রূপসা নদীর পাড়ে সড়ক নির্মাণ প্রকল্পে দুর্নীতি ইস্যুতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে বুধবার। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর সভাপতি শওকত আজিজ রাসেল। অভিযোগ করেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো, যা আগের কোনো সরকারই সমাধান করেনি। বলেন, বর্তমান সরকারের নানা পদক্ষেপের পরও অন্তত দেড় বছর সময় লাগতে পারে এ সমস্যাগুলোর সমাধানে। সরকার আন্তরিক হলে বস্ত্রখাত ঘুরে দাঁড়াতে পারবে এমন মন্তব্য করে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। পদক্ষেপ ওনারা নিচ্ছেন, একটা FSRO অ্যাড করছেন গ্যাস যাতে আরও বেশি প্রবাহিত করতে পারে। তারপরে আপনার অল্টারনেটিভ ফিউল, ওটা নিয়ে উনি ভাবছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন এটা কি আরও কিভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। দেশে প্রাকৃতিক গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে বাড়তি চাপ যানবাহনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক চালক পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। যাত্রী পরিবহনেও বিঘ্ন ঘটছে, বাড়ছে জনভোগান্তি। দ্রুত সমস্যা সমাধানের তাগিদ দেন ভুক্তভোগীরা। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেছেন, দেশে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের কোনো সংকট নেই। দেশের LNGর ভাসমান টার্মিনাল FSRU এর কারিগরি ত্রুটির কারণে গ্যাসের চাপ কিছুটা কম, 2-1 দিনের মধ্যেই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর মগবাজার ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি। প্রাকৃতিক গ্যাস সরবরাহ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। এমন দৃশ্য বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে। আবার কিছু কিছু জায়গায় গ্যাসও নেই। কয়েকটি পাম্প ঘুরেও গ্যাস না পাওয়ার হতাশার কথা জানিয়েছেন কেউ কেউ। গতকালকে এই যে এখানে 92টার গ্যাস নিয়েছি 5 ঘন্টা দাঁড়াইয়া হোটেল, ওই যে আপনার সিএনজি প্রগতি কুড়িল বিশ্ব রোডে, এরকম 10 থেকে 15 দিন ধরে এই কষ্ট যাচ্ছে আর কি, ঢাকা শহরে বিশেষ করে। মেরুলে গেছি গ্যাস নাই, নোটিশ লাগা রাখছে গ্যাস নাই, হাজিপাড়া গেছি গ্যাস নাই, আবুল হোটেল গেছি গ্যাস নাই, পরে আইসা 3 ঘন্টা সিরিয়াল লাগাই এই পর্যন্ত আইছি। সমস্যাটা আমরা 2-3 দিন যাবত বেশি পাচ্ছি, কিন্তু আগে একটু কম ছিল, কিন্তু এখন অতিরিক্ত বেশি। সিএনজি চালকদের ভোগান্তি আরও বেশি। গ্যাস নিতে বাড়তি সময় চলে যাওয়ায় কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ার কষ্টের কথা জানান। এভাবে চলতে থাকলে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে বলে জানান চালকরা। খুবই খারাপ অবস্থা, কারণ আমরা তো পারতাছি না অন্য কোনো পেশায় যাইতে, নাহলে এই পেশা ছেড়ে দিতাম। 7 পাম্প ঘুরে লাগাইছি, মনে হয় 2 ঘন্টা হয়েছে, এখনো পর্যন্ত পাম্পের দেখা পাই নাই। শুধু এক সিএনজি ছিল গ্যাসের, তো আমরা গ্যাস না পাবো, অন্য গাড়িগুলো সব গ্যাস করে এখন কোনো একটা পাম্পে আমাদের গ্যাস দেয় না। গ্যাস যদি জমা দিই না দিতে কালকে চাবি দেবো না, ঠিক আছে, চাবি নেবো, জমা দিতেই হবে। যে কটি ফিলিং স্টেশনে মোটামুটি গ্যাস সরবরাহ আছে, তাতেও চাপ সামলাতে হিমশিম অবস্থার কথা জানানো হয়েছে। চাপের জন্য আমাদের কঠিন কষ্ট, দিনরাত 24 ঘন্টা একই রকমের চাপ, কোনো সময় গাড়ি কমে না। কারণ যে একটা গাড়ি 2বার 3বার গ্যাস নিতেছে দিনে, কারণ প্রেশার গ্যাস ঢুকতেছে না, লাইনে অনেক কম, 100 এখন 20 প্রেশার আছে। এ বিষয়ে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে। ইম্পোর্ট থেকে আমরা কিন্তু প্রতিদিনই টার্গেট করি যে আমার একটা স্ট্যান্ডার্ড ন্যাচারাল গ্যাস আমার পাইপলাইনে আসবে,
যেটুকু আমার সামর্থ্য আছে সেটা প্রতিদিনই আমরা একই রকম মাত্রা বজায় রাখি। ফলে ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার FSRU-তে ত্রুটি দেখা দেওয়ায়, সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারব। শুধু প্রাকৃতিক গ্যাস নয়, দেশে কোনো জ্বালানি সংকট নেই বলেও জানিয়েছে সরকার। আপেল শাহরিয়ার, NTV নিউজ, ঢাকা। জ্বালানি ও বিদ্যুৎ সেবা নিশ্চিতে সকল সরবরাহ বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তরে করণীয় নির্ধারণে সেমিনারে অংশ নিয়ে মন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সরকার। জ্বালানি সংকটের জন্য বিগত 17 বছরের রেজিম সরকারের আমদানি নির্ভর অপরিকল্পিত লুটপাটের প্রকল্পকেও দায়ী করেন তিনি। জ্বালানি সংকট মোকাবেলায় সৌর বিদ্যুতের জন্য অব্যবহৃত শিল্প নগরীগুলো ব্যবহারের সরকারের সিদ্ধান্তের কথাও জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমার যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে, আপনার গভর্নমেন্ট কোম্পানি, আই ওয়ান্ট টু প্রাইভেটাইজ হোল ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট, ইউ গো অ্যাহেড। আওয়ামী লীগ যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে তখনই দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। এখন নতুন করে ধর্মের নামে বিভাজনের রাজনীতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনায় এ কথা বলেন তিনি। জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। দেশ তখনই শক্তিশালী হয় যখন এর স্থানীয় জনপ্রতিনিধি শক্তিশালী হয়। এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যবশত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দুর্বল করে রাখা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের ভাতা বাড়ানো এবং জনপ্রতিনিধিদের বরখাস্ত করার প্রক্রিয়াকে গ্রহণযোগ্য ও স্বচ্ছতার মধ্যে নিয়ে আসতে সরকার উদ্যোগ নেবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মধ্যে কিন্তু একটা নতুন একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। ধর্মের নাম নিয়ে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। এটাও আমাদের জন্য সঠিক নয়। আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ। আমাদের ধর্মকে যেন শুধুমাত্র আমরা সবসময় সামনে না নিয়ে অন্যান্যদেরকে যেন আমরা সেই একইভাবে আমরা যেন ট্রিট করার চেষ্টা করি। ধর্ম যার যার, রাষ্ট্র হচ্ছে সবার। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এনসিপি কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন। বর্তমানে সংসদে 6 জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করছে এনসিপি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামীতে সেই সংখ্যা 160-এ উন্নীত হবে। এদিকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বিকেলে কুড়িগ্রামে পথসভায় দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বক্তব্য রাখেন। আমরা কয়েকটা কার্ড চালু করব। এক নাম্বার হলো সন্ত্রাসী কার্ড, এটা হলো বিএনপিকে দেওয়া হবে। 2 নাম্বার হলো চাঁদাবাজি কার্ড, এটা হলো ছাত্র দলকে দেওয়া হবে। 3 নাম্বার হলো দখলবাজি কার্ড, এটা হলো যুব দলকে দেওয়া হবে। আর একটা সম্মিলিত কার্ড হবে যেটার নাম হলো লাল কার্ড। এই লাল কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে। শহরের সীমানা ছাড়িয়ে এবার প্রান্তিক বাংলা সুর পৌঁছে যাবে বিশ্বমঞ্চে। আন্তর্জাতিক ইউরোভিশন সং কন্টেস্টে বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়াতে দেশের দক্ষ মিউজিশিয়ানদের খোঁজার মেগা আয়োজন নিয়ে এলো বঙ্গ ও এনটিভি।
রাজধানীতে জমকালো সংবাদ সম্মেলনে এই বৈশ্বিক আয়োজনের বিস্তারিত তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ। জানানো হয় যে কোনো ঘরানার একক শিল্পী, ডুয়েট কিংবা ব্যান্ড দল নতুন ও মৌলিক গান নিয়ে অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়। আগামী 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এর ন্যাশনাল ফাইনাল। জনপ্রিয় তারকা তাহসান খানের উপস্থাপনায় এই আয়োজনের বিচারক প্যানেলে থাকছেন দেশের 5 শীর্ষ সঙ্গীত ব্যক্তিত্ব। অনুষ্ঠানে এনটিভির ম্যানেজিং ডিরেক্টর আশফাক উদ্দিন সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেসে ছড়িয়ে যাবে যে আমরা যাতে অনেক অনেক গান পাই, যেখান থেকে আমরা বেস্ট গানটা পছন্দ করে আমরা সিলেক্ট করে আমরা বিশ্বর দরবারে পাঠাতে পারি। বঙ্গ যেটা নিয়ে এসছে ইউরোভিশন ভয়েস অফ বাংলাদেশ, এটা হবে একটু এক্সপার্ট যারা সঙ্গীত শিল্পী তাদেরকে নিয়ে, কারণ তারা বাংলাদেশের এই সঙ্গীতটাকে গ্লোবাল মঞ্চে নিয়ে যাবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, রোগ শনাক্ত করতে অচিরেই ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে। নিয়োগ দেওয়া হবে 1 লাখ স্বাস্থ্যকর্মী, যাদের 80% হবে নারী। রাজধানীর গুলশানের লেক পার্কে সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যবিধি বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনস্বাস্থ্য নিয়ে সচেতনতায় গুলশান সোসাইটির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2026 এর খেতাবপ্রাপ্ত সামানজার সাইদ, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধা। ছায়াযুক্ত স্থানে সাথী ফসল হিসেবে লটকনের আবাদ বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এবছর জেলার প্রায় 212 হেক্টর জমিতে ফলটির চাষাবাদে লাভের আশা করছেন চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে জেলার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলায় লটকনের আবাদ হয়েছে। এর মধ্যে বিজয়নগরের তুলনামূলক বেশি চাষ হয়েছে। চাষিরা জানায়, ছায়াযুক্ত স্থানে সাথী ফসল হিসেবে এই ফল চাষের চাহিদা বেড়েছে। জেলার বিভিন্ন স্থানের বাগান থেকে পাইকাররা ফলটি কিনে সারা দেশে সরবরাহ করে। বাজারে প্রতি কেজি লটকন 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলার 184 মেট্রিক টন লটকন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্যের যাত্রায় যুক্ত হলো আরও একটি নতুন মাইলফলক। সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, প্রবাসে ব্যবসার পরিধি আরও বিস্তৃত করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন তাজ আল তামাম ফার্মেসির 20তম শাখা। এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুর রহমান। উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন, ইদ্রিস আলী, আশরাফ সর্দার সহ সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। বাংলাদেশি উদ্যোক্তাদের এই ধারাবাহিক অগ্রযাত্রা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। প্রায় 10 মাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের পর এবার নারী দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন হাসিবুল হোসেন শান্ত। গত বছরের সেপ্টেম্বরে তিনি সহকারী নির্বাচক হিসেবে যোগ দিয়েছিলেন। সে সময় প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। চলতি বছরের চুক্তি শেষ হলে লিপু মেয়াদ বাড়াননি, তবে কাজ চালিয়ে যাচ্ছিলেন শান্ত। এরপর নতুন করে প্রধান নির্বাচক হন হাবিবুল বাশার, সহকারী নির্বাচক নাদিফ চৌধুরী ও নাইম ইসলাম নিয়োগ পান। তবে এবার শান্তকে পুরুষ দল থেকে বাংলাদেশ নারী দলের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইসিসি ট্রফি জয়ী সাবেক এই ক্রিকেটার দীর্ঘদিন বয়সভিত্তিক দলেও নির্বাচক হিসেবে কাজ করেছেন। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করল জামাত, হারাবেন সংসদ সদস্য পদও। 14,500 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন একনেকে, বাস্তবায়নের সময় ও খরচ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ, সংকট তীব্র, জ্বালানি সরবরাহ বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।